হাসিনা অবৈধ সম্পদ অনুসন্ধানে নেমেছে দুদক। বিমানবন্দর উন্নয়ন প্রকল্পের নামে অর্থ লোপাটের অভিযোগে হচ্ছে মামলা। সবার সঙ্গে আলোচনা করেই হবে জাতীয় সনদ, বললেন আলী রিয়াজ। নির্বাচনী রোডম্যাপ না থাকা অস্থিরতা, মন্তব্য জামায়াতের। শাম্ব হত্যায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক শিক্ষার্থীদের বিক্ষোভ। শাহবাগ থানা ঘেরাও। যতক্ষণ না পর্যন্ত এটা সম্পূর্ণ হবে আমরা রাজপথে থাকবো, আমরা রাজপথ ছাড়বো না। সাম্য ন্যায় বিচার যতক্ষণ প্রতিষ্ঠিত না হচ্ছে আমরা সবাই মাঠে আছি। ইশরাককে মেয়র পদে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে চতুর্থ দিনের মতো বিক্ষোভ। নগর ভবনের প্রধান ফটকের তালা, সব সেবা বন্ধ। চলছে দূরপাল্লার বাসে ঈদ যাত্রার অগ্রিম টিকিট বিক্রি। দীর্ঘ ছুটি থাকায় কাউন্টারে নেই যাত্রীর ভিড়। অলস সময় কাটছে কর্মীদের। যুক্তরাষ্ট্রের মিজৌরি ও ক্যান্টাকিতে ভয়াবহ টর্নেডো, অন্তত 27 জনের প্রাণহানি, 5000 ঘরবাড়ি ধ্বংস। চলছে উদ্ধার অভিযান। এবং অনূর্ধ্ব-19 সাব চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। অরুণাচলে সন্ধ্যা 7:30টায় শুরু হবে খেলা। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের, সঙ্গে আছি আমি শারমিন নাসি। এবারে থাকছে বিস্তারিত। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। দুদকের উপপরিচালক মাসুদুর রহমানকে এই অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে। এখন অনুসন্ধানকারী দল সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি সহ শেখ হাসিনার স্থাবর অস্থাবর সম্পদের হিসাব খতিয়ে দেখবে। একই সঙ্গে তার আয়কর নথির সঙ্গে বাস্তব সম্পদের হিসাব মেলাবে। এর আগে প্লট জালিয়াতি, বিদেশে অর্থ পাচার, প্রকল্পের অর্থ লোপাটের একাধিক অভিযোগ অনুসন্ধান করেছে দুদক। এরই মধ্যে পূর্বাঞ্চলে প্লট জালিয়াতির মামলায় চার্জশিট দাখিল করলে আদালত শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এছাড়া বিমানবন্দরে উন্নয়ন প্রকল্পের নামে লুটপাটের অভিযোগে তার বিরুদ্ধে আরেকটি মামলা করতে যাচ্ছে দুদক। এ বিষয়ে জানাতে দুর্নীতি দমন কমিশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফজলে আদিত্য। আদিত্য, শেখ হাসিনার সম্পদের খোঁজে কমিটি কাজ শুরু করেছে কিনা বা পরবর্তী প্রক্রিয়া কি, বিস্তারিত জানাবেন। ন্যান্সি, আপনি যেমনটি বলছিলেন যে শেখ হাসিনার সম্পদ বিবরণী, সম্পদের যে অনুসন্ধান, অবৈধ সম্পদ যে রয়েছে তার অনুসন্ধানের জন্য ইতিমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও তার ব্যাপারে অর্থাৎ বিগত হাসিনা সরকার আমলে যে সকল দুর্নীতি হয়েছে এবং বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তার সম্পৃক্ততা যে সকল দুর্নীতিগুলো হয়েছে তা কিন্তু ইতিমধ্যে খতিয়ে দেখেছে এবং এর প্রেক্ষিতে কিন্তু কয়েকটি মামলা হয়েছে এবং বিশেষ করে রাজুকের যে প্লট জালিয়াতি মামলা, সেই প্লট জালিয়াতি মামলায় কিন্তু আদালতে দুদক চার্জশিট দাখিল করেছে এবং তার প্রেক্ষিতে কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে আদিত্য, আপনাকে ধন্যবাদ। দর্শক, দুর্নীতি দমন কমিশন থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী ফজলে আদিত্য। সংস্কার প্রস্তাবনার যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর ভিন্ন মত রয়েছে, পর্যায়ক্রমে সেসব বিষয়েও একমত হওয়া সম্ভব বলে মনে করেন ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। জামায়াতে ইসলামের সঙ্গে আলোচনায় এ কথা বলেন তিনি। এ সময় ভোটের সুস্পষ্ট টাইমলাইন না থাকায় রাজনৈতিক দলগুলোর ভেতর অস্থিরতা দেখা যাচ্ছে বলে মন্তব্য করেন দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। আলিমুজ্জামান সাফওয়ানকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন নাফিয়া ফারসানা। সংস্কার প্রশ্নে ঐক্যমত্য তৈরির লক্ষ্যে জামায়াতে ইসলামের সঙ্গে আবারও আলোচনায় বসেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। রোববার সকাল থেকে জাতীয় সংসদের এলডি হলে দলটির সঙ্গে কমিশনের আলোচনা শুরু হয়। আজই রাজনৈতিক দলগুলোর প্রাথমিক আলোচনা শেষ হতে পারে। দ্বিতীয় দফায় আলোচনায় বসার আগে ভোটের সুস্পষ্ট টাইমলাইন না থাকায় রাজনৈতিক দলগুলোর ভেতর অস্থিরতা দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বহিঃপ্রকাশে হচ্ছে নানামুখী এ সমস্ত আনরেস্ট তৈরি করার একটি প্রক্রিয়া। আমরা এই ধরনের ষড়যন্ত্রের নিন্দা করছি এবং এই সরকারের প্রতি আমাদের অনুরোধ থাকবে তারা যেন আরো দৃঢ়তার সাথে এবং সঠিকতার সাথে পরিস্থিতিকে মোকাবেলা করে। সমস্ত পজিটিভ কাজে আমাদের সমর্থন থাকবে।
আর ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর যেসব বিষয়ে ভিন্নমত রয়েছে সেসবেও ঐক্যমত্যে পৌঁছানো সম্ভব। যে সমস্ত জায়গার মতো ভিন্নতা আছে, ভিন্নমত আছে, ঐক্যমত্য তৈরি হচ্ছে না, সেগুলোর ব্যাপারেও আমরা অগ্রসর হতে পারব। অন্যান্য রাজনৈতিক শক্তিগুলো, সামাজিক শক্তিগুলোর দায়িত্ব, সকলেই আন্তরিক, সকলেই চান এবং আমরা বিশ্বাস করি সকলের প্রচেষ্টা নিঃসন্দেহে সফল হবে। ঐক্যমত্য শুধু কমিশনের কাজ নয়, সব রাজনৈতিক শক্তিও এগিয়ে আসবে আশা প্রকাশ করেন আলী রিয়াজ। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে জামায়াতে ইসলামী। সেখানে আছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সাফওয়ান, ঐক্যমত্য কমিশনের সঙ্গে জামায়াতের বৈঠকের ব্যাপারে কি তথ্য আছে জানাবেন। ন্যান্সি, কিছুক্ষণ আগে আসলে জামাতের যে বৈঠকটি চলছিল সেটি প্রথমের যে ধাপ সেটি শেষ হয়েছে, অর্থাৎ এখন আসলে দুপুরে যে খাবারের বিরতি সেটি চলছে। তো সকাল থেকে আসলে যে বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেই বিষয় নিয়ে জামাতের পক্ষ থেকে আসলে সংবাদ মাধ্যমে কথা বলা হয়েছিল। তো সেখানে বলছেন যে তারা প্রথমে যে আলোচনাটা শুরু করেছে সেটি আসলে দুর্নীতির ব্যাপারে। তো দেশে আসলে দুর্নীতির যে চিত্র সেটি আসলে নতুন কিছু নয়। তো তারা বলছে যে দুর্নীতি যারা দেখাশোনা করেন, দুর্নীতি দমন কমিশন, অনেক ক্ষেত্রে আসলে বেশিরভাগ ক্ষেত্রে বলছেন যে তারা নিজেরাই আসলে দুর্নীতিগ্রস্ত হয়ে যায়, আর যার কারণে দুদক আসলে দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে তাকে আসলে নজরদারি করার মতো কোনো সংস্থা কিন্তু বর্তমানে আসলে নেই। তো জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে যেহেতু আসলে দুর্নীতি আসলে যতদিন পর্যন্ত বন্ধ করা যায় দেশে আসলে একটি সুশৃঙ্খলা আসলে ফিরিয়ে আনা কষ্টকর হয়ে যাবে, যার কারণে বলছেন যে একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করতে হবে যারা আসলে একটি ওয়াচডগের মতো কাজ করবে দুর্নীতি দমন কমিশনের পেছনে। তো এই বিষয়ে জামাতের সঙ্গে ঐক্যমত্য কমিশনের আসলে আলোচনা হয়েছে এবং এই বিষয়ে কিন্তু ঐক্যমত্য কমিশন একমত পোষণ করেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এরপরে আসলে আলোচনা যেটি হয়েছে সেটি হচ্ছে দলীয় প্রধান এবং একই সাথে প্রধানমন্ত্রী। তো বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট সেখানে দেখা গেছে যে ব্যক্তি আসলে দলীয় প্রধান থাকছেন যে তিনি একই সঙ্গে কিন্তু আবার প্রধানমন্ত্রীর দায়িত্ব কিন্তু পালন করছেন, অর্থাৎ সেইটি কিন্তু আসলে পরিবর্তন চাচ্ছে জামাত। তারা চাচ্ছে না যে একই ব্যক্তি আসলে একটি দলের প্রধান হিসেবে থাকুক এবং একই সাথে তিনি একই প্রধানমন্ত্রী হোক। তো এই বিষয়ে যেটি বলছেন যে একটি স্বৈরাচারী যে মনোভাব, তো এই জায়গা থেকেই আসলে শুরু হয়, যার কারণে তারা চাচ্ছে না যে পরবর্তী যে আগামীর যে বাংলাদেশ তারা যে স্বপ্ন দেখছে সবাই, সেখানে এই সমস্যাটি যাতে না থাকে তার জন্য ক্ষমতা বিকেন্দ্রীকরণ তারা করতে চাচ্ছে। এছাড়া আরেকটি বিষয় যেটি গতবারও আসলে জামাত যখন ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছিল তখনও কিন্তু একই বিষয়ে আলোচনা হয়েছে যে দুবারের বেশি কোনো ব্যক্তি যাতে প্রধানমন্ত্রীর পদে যাতে আসলে আসীন না হতে পারে। তো আজকেও একই বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জামাতের পক্ষ থেকে বলা হয়েছে। তারা জোর দিয়ে বলেছেন যে কোনো ব্যক্তি আসলে দুবারের বেশি যাতে প্রধানমন্ত্রী থাকতে না পারে। এছাড়া এনসিসি গঠনের ব্যাপারে আসলে তারা নীতিগতভাবে একমত হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো বৈঠকটা এখনো শেষ হয়নি, বৈঠকটা এখনো চলছে এবং সর্বশেষ যে বৈঠকের যে খবর সেটি জানতে হলে আমাদের বিকাল পর্যন্ত আসলে অপেক্ষা করতে হবে বলে মনে করছি। ন্যান্সি, সাফওয়ান, আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে জামায়াতে ইসলামী। আমাদের সহকর্মী সেখানে আছেন, সেখান থেকে যুক্ত হয়েছিলেন। শিক্ষার্থী সাব্য হত্যায় জড়িতদের গ্রেফতার ও বিচার দাবিতে আজও নানা কর্মসূচি পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। সুষ্ঠু বিচারের লক্ষ্যে দলাদলির ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান। আর রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ শেষে শাহবাগ থানা ঘেরাও করে শিক্ষার্থীরা। সাব্য হত্যার ন্যায় বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান তারা। আরও জানাচ্ছেন তন্দ্রা তারুণ্য। আসন্ন ঈদুল শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে স্লোগানে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সবার দাবি একটাই, হত্যায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে ন্যায় বিচার করা। 48 ঘন্টার আলটিমেটাম শেষে রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ করেন সাধারণ শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, ঘটনার প্রায় 5 দিন পেরিয়ে গেলেও জানা যায়নি রহস্য। হত্যাকারীরাও ধরাছোঁয়ার বাইরে। এই ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করা হলেও ঘটনার কুলকিনারা করতে ব্যর্থ প্রশাসন। তারা আমাদেরকে আশ্বস্ত করেছিল 48 ঘন্টার মধ্যে তারা আমাদেরকে একটা সমাধান দিয়ে দিবে। আজকে এখন 12টা বাজার 20 মিনিট বাকি আছে। আমরা জানতে চাই আমরা কি সমাধান পেলাম? আমাদের শিক্ষার্থীর অবস্থান কোথায়? শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষকরা। বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান তারা। আমরা এটার একদম দৃষ্টান্তমূলক শাস্তি চাই। সেই প্রতিবাদের জন্য আমরা এখানে এসেছি। নিরাপদ বিশ্ববিদ্যালয় চাই, সেজন্য আমরা এখানে এসেছি। এ সময় রাজনৈতিক দলাদলির ঊর্ধ্বে থেকে সুষ্ঠু বিচারের লক্ষ্যে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান উপাচার্য।
রাজনৈতিক দলাদলির ঊর্ধ্বে উঠে সবাইকে সাথে নিয়ে এই মর্মন্তুদ হত্যাকাণ্ডের বিচার দ্রুততম সময়ে করতে, এবং এই ব্যাপারে আমাদের তরফ থেকে যা করণীয় আমরা করব, আপনার তরফ থেকে যা করবেন সেটা আপনি করবেন, এবং সবাই মিলে আমরা পুলিশের সহযোগিতা চাই। আমরা এখন পর্যন্ত গতকালকেও যা দেখেছি, পুলিশ কিছু অগ্রগতি করেছে। এ সময় সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান সাম্যের পরিবার। বিচারের নামে কোনো প্রহসন যেন না হয়, রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য যাতে কালক্ষেপণ করা না হয়, শিক্ষার্থীদের যাতে উত্তেজিত করে কোনো ফায়দা হাসিলের চেষ্টা না করা হয়, এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানাচ্ছি। সমাবেশ শেষে সাম্য হত্যাকাণ্ড তদন্তে অগ্রগতি না থাকায় অবহেলার অভিযোগ তুলে শাহবাগ থানা ঘেরাও করেন সাধারণ শিক্ষার্থীরা। সাম্য হত্যার ন্যায় বিচার নিশ্চিত ক্যাম্পাসকে নিরাপদ রাখতে সব ধরনের ছাত্র সংগঠনের সহ অবস্থান জরুরি বলেও জানান শিক্ষার্থীরা। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে চতুর্থ দিনের মতো নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে তার সমর্থকরা। তারা সচিবালয় অভিমুখে লং মার্চও করেছেন। তালা লাগিয়ে দিয়েছেন নগর ভবনের বিভিন্ন গেটে। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগের দাবিও করেন আন্দোলনকারীরা। হাসান আল মাহমুদের রিপোর্ট। ইশরাক হোসেনকে মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবি নিয়ে রোববার সকালে বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে নগর ভবনে আসেন নেতাকর্মীরা। ইশরাকের পক্ষে স্লোগান দিতে থাকেন তারা। আন্দোলনকারীরা নগর ভবনের সবকটি ফটকে তালা ঝুলিয়ে দেন। নির্বাচিত নগরপিতা না থাকায় নাগরিক সেবা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেন তারা। জনাব ইশরাক হোসেন, যিনি একজন নির্বাচিত মেয়র, যাকে প্রজ্ঞাপন জারি করে শপথ গ্রহণের প্রস্তুতি নেওয়ার জন্য বলা হয়েছিল, আমরা পরক্ষণেই ষড়যন্ত্র দেখতে পেলাম। এটা জাতির জন্য দুঃখজনক। ইশরাক হোসেনের জনপ্রিয়তাকে ভয় পেয়েই দায়িত্ব বুঝিয়ে দিতে গড়িমসি করছে বলেন বিএনপি নেতাকর্মীরা। তারা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও সচিবের পদত্যাগ দাবিও জানান। যেহেতু অনেক গণতন্ত্র আনার জন্য অনেক রক্ত দেওয়া হয়েছে এবং কোর্টের মাধ্যমে রায় হয়েছে যে জনতার মেয়র ইশরাক, তার রায়টা বাস্তবায়ন করা হোক। আমি আসিফ নজরুলকে বলবো। দুপুরে লং মার্চ নিয়ে সচিবালয়ের দিকে যান নেতাকর্মীরা। গুলিস্তান, গোলাপ শাহ মাজার, পল্টন, হাইকোর্ট মোড় ঘুরে নগর ভবনে এসে শেষ হয় এই কর্মসূচি। প্রতিদিন বেলা 11টা থেকে 3টা পর্যন্ত অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ইশরাক সমর্থকরা। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। জুলাই আগস্টের রাজধানীর মোহাম্মদপুর ও সাভারের 2 মামলায় 6 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। রোববার সকালে তাদের হাজির করা হয়। এর মধ্যে সাভারে এপিসি থেকে ফেলে ইয়ামিন হত্যা মামলায় 4 জন ও মোহাম্মদপুরে প্রকাশ্যে গুলি করে হত্যার অভিযোগে আনসার সদস্য ওমর ফারুক সহ 2 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় খুব কাছ থেকে গুলি করে রাজু আহমেদ নামের এক কিশোরকে খুনের ঘটনায় সাবেক আনসার সদস্য ওমর ফারুককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়ে মামলার শুনানির দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। বার্চ মাউন্টেড বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের অনিয়মের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতি মামলা সচল করার উদ্যোগ নিয়েছে দুদক। এ বিষয়ে করা আবেদনের শুনানি 15 জুলাই দিন ধার্য করেছেন আপিল বিভাগ। রোববার বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বে 6 বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। দুদকের আইনজীবী মামলাটি সচল করার জন্য আবেদন করেন। 2007 সালের 2 জুলাই তৌফিক এলাহি চৌধুরী ও তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন। 2008 সালের 3 মার্চ ওই মামলার কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না মর্মে রুল জারি করেন হাইকোর্ট। পরে রুল নিষ্পত্তি করে মামলাটি অবৈধ ঘোষণা করে 2010 সালে 13 এপ্রিল রায় দেয় হাইকোর্ট। এর আগে দুদক মামলাটি প্রত্যাহার করে নেয়। প্রায় 19 বছর পর মামলাটি পুনরায় সচল করার উদ্যোগ নেওয়া হলো। মামলাটা 2007 সালে হাইকোর্ট ডিভিশন কোয়াশ করে দেয়, অর্থাৎ বাতিল করে দেয়। 2010 সালে এই রায়টা হয়। এই রায়টার বিপক্ষে আমরা এখন করেছে এটা লিভ পিটিশন ফাইল করেছে। এটা আজকে ফিক্স ছিল কোর্টে আজকে 26 নম্বর আইটেম ছিল। তো ওনারা এটা ফুল বেঞ্চ শুনবে, অর্থাৎ 7 জন জজ সাহেব একসাথে বসে এটা শুনবে। 15 জুলাই ফিক্স করেছে।
রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম সংক্রান্ত রিভিউ শুনানিতে আবারও সময় চাইল মন্ত্রিপরিষদ বিভাগ। রোববার সকালে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বে আপিল বিভাগের 6 বিচারপতির বেঞ্চে এই বিষয়ে শুনানি শুরু হলেও প্রস্তুতির জন্য অতিরিক্ত সময় প্রার্থনা করেন মন্ত্রিপরিষদ বিভাগের আইনজীবী। আপিল বিভাগ শুনানি 1 জুলাই পর্যন্ত মুলতবি রাখেন। 1986 সালে মন্ত্রিপরিষদ বিভাগ রুলস অব বিজনেস অনুযায়ী ওয়ারেন্ট অব প্রেসিডেন্স তৈরি করে যা রাষ্ট্রপতির অনুমোদন শেষে ওই বছরের 11 সেপ্টেম্বর গেজেট আকারে প্রকাশ হয়। পরবর্তী সময়ে একাধিকবার সংশোধন হলেও প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের বিচার বিভাগের পদাধিকারীদের উপরে রাখা হয়, যা নিয়ে শুরু থেকেই বিরোধ তৈরি হয়। দূরপাল্লার বাসে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি ইতিমধ্যে শুরু হয়েছে, তবে এখনো কাউন্টারে টিকিট প্রত্যাশীদের চাপ নেই। গাবতলী টার্মিনালের কাউন্টারগুলোতে অলস সময় পার করছেন বাস কর্মীরা। কাউন্টার ম্যানেজাররা বলছেন, ঢাকার ভেতরে অধিক কাউন্টার এবং পদ্মা সেতু হওয়ায় গাবতলীতে আগের মতো যাত্রীর ঢল দেখা যায় না। মোহাম্মদ আলাউদ্দিনের প্রতিবেদন। আসন্ন ঈদুল আজহা সামনে রেখে গেল 16 মে থেকে চলছে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি। বাস মালিকদের সংগঠন বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী ভোর 6টা থেকে বিকেল 5টা পর্যন্ত দেয়া হচ্ছে টিকিট। তবে আগাম টিকিটের চাহিদা খুব একটা নেই। এতে অলস সময় পার করতে দেখা যায় গাবতলী বাস টার্মিনালের কাউন্টার ম্যানেজারদের। জানান, ঢাকার ভেতরে অনেক কাউন্টার হওয়ায় টিকিট প্রত্যাশীদের চাপ নেই। 4 ভাগের 1 ভাগ যাত্রী আসে, সেই চাপ নাই। আগে যেভাবে আসতো চাপের, যেহেতু কোনো গাড়িতে সিট পাইতো না, পেতো না, এখন অ্যাভেলেবল সিট পাবে। ঢাকা সিটির ভিতরে বিভিন্ন জায়গায় কাউন্টার, বিভিন্ন জায়গার পদ্মা সেতু হয়ে চাপটা কমে গেছে, এই জন্য পদ্মা হয়ে অনেকে চলে যায়। যেমন আবদুল্লাপুরের থেকে সাড়ে গাড়ি, সারা ঢাকার সিটি সব জায়গায় কাউন্টার, সব জায়গা থেকে গাড়ি চলে, এই জন্য গাবতলীর এই অবস্থা। পদ্মা সেতু হওয়ায় এখন আর গাবতলী আসেন না দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের যাত্রীরা। তাই ঈদ যাত্রায় এই টার্মিনালে আগের মতো ভিড় থাকে না বলে জানান তারা। পদ্মা সেতু হওয়ার পরে এখন ওই শহরের যাত্রী পদ্মা সেতুতে যায়, এদিক দিয়ে যাত্রী খুব কম। গাবতলী কোনো লোক আসে না, কোনো যাত্রী আসে না, কোনো মাল আসে না। গাবতলী একসময় খাঁকা, এই জায়গায় যাত্রী টাপ টুপ করছে, এখন নাই। আর গাবতলী আগেকার মতন গাবতলী নাই। এখন মালিকের আছে 10টা গাড়ি, সে 2 গাড়িও ছাড়তে পারতেছে। তবে 25 মে থেকে ঈদযাত্রীর চাপ বাড়বে বলে আশা করছেন বাস কর্মীরা। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশ আদৌ গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাবে কিনা তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। যতদিন যাচ্ছে জাতির সংখ্যা তত বাড়বে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার রাজধানীর এক হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি বলেন, নির্বাচন ডিসেম্বর পর্যন্ত যাওয়ার কোনো কারণ নেই। যে কয়টা বিষয় ঐক্যমত্য হয়েছে সেগুলো জানিয়ে নির্বাচনের রোডম্যাপ দিলেই হয়। ওইদিকে না চেয়ে অন্যদিকে যাওয়া হচ্ছে। তিনি আরো বলেন, কোর্ট বলে দিলে দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব দিতে কি সমস্যা? বিগত সরকারের সময় জুলুম নির্যাতনে অংশ নেয়নি, দুর্নীতিবাজ নয়, সামাজিকভাবে গ্রহণযোগ্য যে কেউ বিএনপিতে আসতে পারে। সহনশীল ও পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল রাজনীতি চায় বিএনপি। এটা একটা ট্রানজিশন গভর্নমেন্ট, এটা একটা স্টপ গ্যাপ গভর্নমেন্ট, যাদের মূল দায়িত্ব ছিল গণতন্ত্রের পথে দেশকে ফিরিয়ে দেওয়ার জন্য সমস্ত ব্যবস্থার মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকারকে তাদের শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা। তার কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না আমরা এখানে।